যারা ফার্মের ডিম বা মুরগি খাবে তারা পরবর্তীতে রোগী হবে। অলসদের সত্যি কেউ দেখতে পারে না, কারণ এরা হলো টক্সিক একটা ক্যারেক্টার। আপনার যদি হুমা আয়ার বেশি থাকে তাহলে আপনার বুঝতে হবে যে এর ভিতরে চর্বি আছে। বয়স যাই হোক, নিজেকে তরুণ ভাবতে হবে, তরুণী ভাবতে হবে। আমি কিন্তু মৃত্যু সজ্জায় থেকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমাকে যদি তখন ওই ফেসবুকের মাধ্যমে আমি যদি স্যারকে না পেতাম, আমি হয়তো কবে ইন্দানিল্লাহ। আজকে তো বেশি জিম করা হয়ে গেছে, ডিম কিন্তু 8টা খাই ফেলাইছে। যদি দেখি কোষে জায়গা নেই তাহলে কি আরো ভাত গাদানো যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এখানে যারা কষ্ট করে এসেছি সবাই আমরা চাই আমরা যেন সুস্থ থাকতে পারি। আল্লাহর দেওয়া প্রকৃত খাবার সেগুলো না খেয়ে আমরা যদি বিকৃত খাবার খাই, তো মানুষ খাবারের বিকৃতি কেন করে? উৎপাদন বাড়ানোর জন্য করে, তারপর হচ্ছে শেলফ লাইফ বাড়ানোর জন্য করে, ব্যবসার জন্য করে। যেমন ধরেন আপনার দেশি মুরগির ডিম দামও বেশি, বেশি উৎপাদন করা যায় না। আর দেশি মুরগি পালা কষ্ট, কিন্তু ফার্মের মুরগি তাড়াতাড়ি বড় হয়, খরচ কম, অনেক বেশি লাভ তাড়াতাড়ি করা যায় এবং অনেক বেশি ডিম পাওয়া যায়। মুরগি খুব তাড়াতাড়ি বড় হয়, এটা বিক্রি করলে লাভ বেশি হয়। তার মানে এখানে দেশি মুরগি এবং ফার্মের মুরগি এখন উত্তম কোনটা আমরা জানি, যেটা দেশি জাত সেটা। আর ফার্মের মুরগি এবং তার ডিম এটা ক্ষতিকর, কারণ তারা যেভাবে বেড়ে ওঠে, তারপর যে ধরনের খাবার তারা খায়, তা যেভাবে তাদের চলাফেরা করা উচিত সেভাবে করে না, যার ফলে যারা ফার্মের ডিম বা মুরগি খাবে তারা পরবর্তীতে রোগী হবে। এখন এইটা কার স্বার্থে এই ডিম করা হলো, মুরগি করা হলো? ব্যবসায়ীদের স্বার্থে। কারণ আপনি একটা দেশি মুরগি দিয়ে ব্যবসা করা অনেক কঠিন, ফার্মের মুরগি দিয়ে ব্যবসা করা সহজ। আবার যারা ভোক্তা তারা চায় কম দামে ভালো জিনিস খাইতে, আর ভালো জিনিস কম দামে পাওয়া যায় না এটা তারা জানে না। আপনার লাইফটা সরাসরি যাচ্ছে, কষ্ট করতে হবে না। ভালো জিনিস কম দামে পাওয়া অসম্ভব। তো যখন মানুষ সস্তা খুঁজবে, যারা সস্তা মন মানসিকতা সবসময় সস্তা খুঁজে। কি কি সস্তা খুঁজে? যেমন ধরেন একটা তালা কিনবে ঘরের জন্য, সেটা সস্তা খোঁজে না, দামি একটা তালা কেনার চেষ্টা করে, কারণ এইটা বোঝে যে সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ, তালাটা গুরুত্বপূর্ণ। তো ওখানে সে ভালো একটা তালা খুঁজে। বুঝতে পারছেন? গাড়িতে আছে তেল ঢুকাবে, একটা ভালো তেল বা মোবিল কোথায় পাওয়া যায় সেটা খুঁজে। গাড়ির ইঞ্জিন নষ্ট হতে পারে, কিন্তু নিজের শরীরের জন্যে তাদের গহনাগাটি দামি, কিন্তু খাওয়া দাওয়াটা সবচেয়ে কম দামি। পোশাক আশাক দামি, কিন্তু খাবারটা সবচেয়ে কম দামি। এখন পোশাক দিয়ে একটা মানুষ গঠিত হয় না, গহনা দিয়ে গঠিত হয় না, গঠিত হয় হলো খাদ্য দিয়ে। তাহলে একটা মানুষ গঠিত হয় তার খাবার, তারপরে পানি, বাতাস ইত্যাদি। এমনকি আলো গঠনের জন্য দরকার, রোদের আলো, সূর্যের আলো দরকার। তা এখন গঠনের জন্য আমাদের কি দরকার? খাদ্য। এখন যেই খাবার আপনি খাবেন সেটা দিয়ে গঠিত হবেন। তাহলে যারা বিকৃত খাবার খাবে তারা বিকৃতভাবে গঠিত হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু প্রোটিন ঘাটতিতে আছি, বিলিভ মি। অনেকেই বাঙালি প্রোটিন খেতে ভয় পায়, আর প্রোটিন শেখানো হয়েছে বেশি প্রোটিন খেলে সমস্যা। কিন্তু বেশি প্রোটিন মানে যে কত, সেটা একটা 250, 300, 350 গ্রাম, এগুলো অনেক বেশি প্রোটিন। কিন্তু আপনি খুব বেশি হলে 90-100 গ্রাম প্রোটিন, বা কারো কারো ক্ষেত্রে 80 গ্রাম প্রোটিন, মোর দেন এনাফ। হ্যাঁ, আমি অ্যাভারেজ বলতেছি, কথা বুঝতে পারছেন? আর সঠিক হিসাব হবে আপনার ওজন, যে ওজন আপনার থাকা উচিত, নট ওভারওয়েট। যেমন ধরো একজনের 10 কেজি ওভারওয়েট, ওরকম না, যেই ওজনটা তার থাকা উচিত ওই ওজনের সঙ্গে 1.5 গ্রাম পার কেজি বডি। তার খুব বেশি হলে 100 গ্রাম, 90 থেকে 100 গ্রাম, এই ঠিক আছে। অনেকেরই 60, কারো 70, এরকম। তো 1.5 গ্রাম পার কেজি বডি। আর যারা জিম টিম করবে 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, 2 গ্রাম করে। যারা জিম করবে 2 গ্রাম করে। হ্যাঁ, তো এখন এই হিসাবে সবাই প্রোটিন কম খায়, কারণ একটা ডিমে হচ্ছে 6 গ্রাম প্রোটিন, তাও সব ডিমে 6 গ্রাম না, ছোট ছোট ডিমে 4 গ্রাম, 3 গ্রামও থাকে। তো এখন 6টা ডিমে হলো 36 গ্রাম, তাহলে বাকি থাকে আরো 60 গ্রামের মতো। তাহলে 100 গ্রাম মাছে 22 গ্রাম, তাহলে আরো বাকি থাকে ওই 40 গ্রামের মতো। 100 গ্রাম মাংসে 24 গ্রাম, তার আরো বাকি থাকে। তার বুঝছেন? তা আপনারা প্রোটিন যে অনেক কম খান। হ্যাঁ, তো এই জন্য প্রোটিন কম খেলে আপনার মাংস বেশি দুর্বল হতে থাকে, তাড়াতাড়ি বার্ধক্যে চলে যাবেন, তাড়াতাড়ি আপনার ক্ষয়ের বয়সে চলে যাবেন। কিন্তু যদি আপনি
প্রোটিন খালি খেলে তো হবে না, প্রোটিন খাবেন, ব্যায়াম করবেন, ভালো ঘুমাবেন, তিনটার কম্বিনেশন। প্রোটিন খাবেন, পর্যাপ্ত প্রোটিন খাবেন, সঙ্গে তো অবশ্যই ফাইবার খাবেন, ফ্যাট খাবেন, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোস। আমি জাস্ট বোঝাচ্ছি প্রোটিনের হিসাবটা। প্রোটিন ভালো খেয়ে জিম করে বা ব্যায়াম করে বা কায়িক শ্রম করে সঙ্গে ভালো ঘুম, এটার কম্বিনেশন, তারুণ্য চলে আসবে, তাড়াতাড়ি বুড়া হবেন না, তরতাজা থাকবেন, মানে শরীরে শক্তি এনার্জি থাকবে, চেহারায় গ্লেজ থাকবে, পাওয়ার থাকবে। আর পাওয়ার সবাইকে আকৃষ্ট করে। দুর্বলদের দেখেন, আপনারা মনে কষ্ট নিয়েন না, দুর্বলদের সত্যি কেউ দেখতে পারে না, অলসদের সত্যি কেউ দেখতে পারে না, কারণ এরা হলো টক্সিক একটা ক্যারেক্টার। আমার কথা বুঝতে পারছেন? যে সারাক্ষণ খালি এই সমস্যা, এই সমস্যা, এই জামাই হ্যার বউর কাছে যাইতে চিন্তা করে 10 বার, বাসায় যাবো না বন্ধুগুলো আরেকটু আড্ডা মারি, বাড়ি গেলেই তো বাঙ্গা রেকর্ড বাজারে। আর হ্যাঁ, যে বউর লাগে একটু বেড়াইতে টেড়াইতে যাইবো, তো কক্সবাজারে 3 দিন থাকছে, বউ দেখা পায় নাই, মানে বউ আজকের মাথা ব্যথা, কালকে জার্নির ইয়া শেষ হয় নাই, তো হ্যাঁ ওই সমুদ্র টমুদ্র দেখে চলে আসছে আর কি। কথা বুঝেন নাই? আর উল্টা ভাবেও সেম, হ্যাঁ, হাজবেন্ড বাসায় এসে নেতায় পোথায় গেছে, হ্যারে নিয়ে একটু বেড়াইবো, ঘুরবো, হ্যাঁ, ভাবছে ছুটির দিনে আরো পোতাই না। কথা বুঝতে পারছেন? তো এরকম আর কি। তো এখন আমি বোঝাচ্ছি যে যখন আপনি শক্তিশালী থাকবেন না, সারাক্ষণ রুগী থাকবেন, ব্যথা থাকবে, সমস্যা থাকবে নানাবিধ, তা আশেপাশের লোকরা এতে মজা পাবে না। এই যে অতিরিক্ত চর্বি যেটা জমা হয় ভুঁড়িতে বলেন, যেখানে বলেন, এটা পুরুষদের টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে পরিণত করে, এটাকে বলে অ্যারোমাটাইজেশন। তার মানে এই বেটা তো বেশি দিন পুরুষই থাকবে না। এখন বুড়ির মধ্যে নাচবে, যে কেমনে নাচবি এটা তো বুঝে নাই, নাটক একখানা বানাইছো, ভবিষ্যৎ তো বুঝো নাই। কথা বুঝতে পারছেন? তারপরে যখন এই বেটার হার্ট অ্যাটাক করবে, তা তো শেষ। এরপর যখন প্যারালাইসিসে পড়ে থাকবে, তখন বুড়ির উপরে নাচবে কেটা? মানুষ বুঝতেছে না, ভাবতেছে যেহেতু সবার বুড়ি আছে, বুড়ির একটা নাটক বানায়, যদিও তারা এটা মজার স্থলে বানাইছে, কিন্তু জিনিসটা মজার না। যার হবে এটা সাজা, মজা না। তো এখন বেশি খাই, বার্ন করি না, জমায়, এটাই হলো বুড়ি, এটাই হলো অতিরিক্ত চর্বি। এখন অনেকের আছে ভুঁড়ি ছোট কিন্তু ভিতরে চর্বি বেশি, হ্যাঁ, চিকন কিন্তু ভিতরে চর্বি বেশি। এরা কারা? অনেক স্ট্রেস করে, টেনশন করে, রাত জাগে, খাইতে পারে না, সেভাবে হজম হয় না, উজু রাখতে পারে না, ঢুস ঢাস, বাকিটা বুঝে নেন। হ্যাঁ, যেখানে যায় বোমা মারে, গুল্লি মারে, হ্যাঁ, মানে পেটের হজম নাই, খাইতে পারে না, ওদিকে শক্তি নাই, ব্যায়াম করতে পারে না, হাত পা টুনির মতো কিউট একটা ছোট্ট বুড়ি আছে, আর ভিতরে চর্বির ডিব্বা, হার্ট অ্যাটাক হয়ে গেছে মনে করেন, রক্তনালী ব্লক হয়ে গেছে, প্রেশারের ওষুধ খায়, 8-10টা ওষুধ খায়, কিন্তু বাইরে দেখে মনে একেবারে স্লিম, নিষ্পাপ। বুঝেন নাই কথা? আরে সদরঘাট বুঝেন, ওই যে বাইরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, এরকম আর কি। তো এই যে চর্বি ভেতরেও জমতে পারে, বাইরেও জমতে পারে। এখন বাইরেরটা তো চোখে দেখলে বোঝা যায়, ভিতরেরটা পরীক্ষা না করলে বোঝা যায় না। তাহলে রক্তে যদি আমরা দেখবেন যে রক্ত টেস্ট করে যদি ইনসুলিন বেশি থাকে, অথবা আপনার যদি হোমা আইআর বেশি থাকে, তাহলে আপনার বুঝতে হবে যে এর ভিতরে চর্বি বেশি আছে। মানে চর্বি তো থাকবে, চর্বি ছাড়া তো মানুষ বাঁচবে না, চর্বি থাকতে হবে। একদম চর্বি খরচ করতে গেলে বেশি, পরে অবস্থা খারাপ, পুরুষত্ব আর থাকবে না। কারণ টেস্টোস্টেরন কোলেস্ট্রল থেকে তৈরি হয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো কোলেস্ট্রল থেকে তৈরি হয়। কোলেস্ট্রল খুব গুরুত্বপূর্ণ, মেয়েদের যে মেয়েলি হরমোন ইস্ট্রোজেন, তারপর প্রেগনেন্সির জন্য প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর হচ্ছে আপনাদের পুরুষদের টেস্টোস্টেরন, সব কিছুই কোলেস্ট্রল থেকে তৈরি হয়। ভিটামিন ডি কোলেস্ট্রল থেকে তৈরি হয়, বুঝতে পারছেন? এবং ভিটামিন ডি কিন্তু ইমিউনিটির জন্য শুধু দরকার তা না, পুরুষত্বের জন্য দরকার। ভিটামিন ডি যাদের কম, তাদের পুরুষত্ব কম থাকবে, কারণ টেস্টোস্টেরন তৈরিতে ভিটামিন ডির দরকার আছে। তাহলে রোদ সব কিছুর জন্য লাগবে। যারা রোদে যাবে না সঠিকভাবে, হ্যাঁ, তারা ভাববে আমি কালো হয়ে যাব, কিন্তু সে দলা থাকলে কি হবে? ও কোনো আকাইম্মা দলা হইব। বুঝতে পারছেন? নেগেটিভ মাইন্ডসেট, নেগেটিভ এক্সারশন, নেগেটিভ ইমোশনস, নেগেটিভ রিয়াকশনস এবং নেগেটিভ কনসিকুয়েন্সেস। ধরেন একবার বড় একটা বাজে কথা বলেন, একেবারে সারা জীবন ভুগবেন। 10 বছর পরও কবে বলছেন, কি বলছেন সুন্দর করে দেখবেন, 20 বছর পরও সেম। মরার আগেও কয়ে যাবে যে তুমি এটা বলছিলা, কয়ে মরে যাবে। হ্যাঁ, তাহলে এইটা বুঝছেন? মানে একটা মানে যদি শব্দ বা বাক্য যদি ব্যবহার করেন, সারাটা জীবন আপনাকে এটা হয় বউ চেঞ্জ করতে হবে, নাইলে শুনতে হবে, সারা জীবন শুনতে হবে। তো
তো এই জন্যে আপনার ওই নেগেটিভ ইমোশনস কন্ট্রোল করতে না পারলে মুখ ফসকে কিছু একটা বেরোয় গেলে এই বেরোয় যে গেছে আর ঢুকাইতে পারবেন না, কোনো লাভ নেই। পা ধরে মাপসান যাই করেন, আবার ঝগড়ার সময় ঠিকই বলে ফেলাবে, কারণ ওই অস্ত্রটা সে ব্যবহার করতে হবে সময় মতো। এখন অস্ত্র আছে ব্যবহার করবে না, তাহলে অস্ত্র থেকে লাভ কি? ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই জন্যে নেগেটিভ ইমোশনস কিভাবে ক্রিয়েট হয়? নেগেটিভ থিঙ্কিংস, নেগেটিভ ইমোশনস, ঠিক আছে, নেগেটিভ অ্যাকশনস বা রিয়াকশনস এবং তার কনসিকোয়েন্সেস, মানে তার প্রতিক্রিয়া এবং তার পরিণতি। হ্যাঁ, ওই যে একটা পরিণতি বললাম না, হ্যাঁ এরকম পরিণতি ভোগ করতে হবে। মনে রাখবেন, ওই যে তীর ছুটে গেলে আর ফেরত আনা যায় না, ওই মুখ দিয়ে বেরোয় গেলে আর ফেরত আনা যাবে না, যা বেরোইছে ওটা গেছে মনে করেন। বুঝতে পারছেন? তো এই জন্যে পজিটিভ চিন্তা, পজিটিভ মাইন্ডসেট, এটা মনে রাখবেন। আর চিন্তা পরিবর্তন করেন, রোগ থাকবে না। নিজেকে সুস্থ ভাবেন, এখন থেকে শক্তিশালী ভাবেন, এখন থেকে তরুণ ভাবেন, বুড়া ভাবেন না। বুড়া ভাবলে বুড়া হয়ে যাবেন। বয়স যাই হোক, নিজেকে তরুণ ভাবতে হবে, তরুণী ভাবতে হবে, সেরকম মনে ফুর্তি আনন্দ থাকতে হবে তরুণীদের মতো। হ্যাঁ, আপনি এরকম করলে হবে না, এরকম করলে আরো এরকম করে দেন। ওই সোজা হয়ে বসেন, শক্তিশালী থাকেন, হাঁটার সময় চলাফেরা সুন্দরভাবে করেন, শক্তিমত্তা বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে থাকবে, চিন্তার ভিতরে থাকবে। পারিব না এই কথাটি বলবেনই না। বুঝতে পারছেন? যে ভাত না খেলে কি হয়েছে? আর আমি ব্যাখ্যা করতেছি কেন কাদের ভাত এখন ধরে যদি দেখি কোষে জায়গা নেই, তাহলে কি আরো ভাত গাদানো যাবে? যদি দেখি ইনসুলিন বেশি, তো খাইলে তো আরো বেশি হবে। যদি দেখি চিনি বেশি, ভাত খেলে এখন এত যে খাইয়ে আগে যে জমাইছেন, এই জন্যই কয়দিন বিরতি নেবেন, আবার খাইতে পারবেন। তাহলে এবার খুশি যে না আবার খাওয়া যাবে, হ্যাঁ আবার খাইতে পারবেন। কোষ খালি করে আবার খাবেন, ভরাটলি কয়দিন বন্ধ, আবার খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমরা যেটা করি, আমরা খাই না, আমরা একটা মেনটেনিং ভাবে চলি। কিরকম? যেমন ধরেন মেনটেনিংয়ে এসে প্রতিদিন ভাত খেলাম না, তাতে কি হয়েছে? 3 দিন খেলাম, 2 দিন খেলাম না, আবার রোজা রাখলাম। যেমন আজকে তো বেশি জিম করা হয়ে গেছে, ডিম কিন্তু 8টা খাইয়ে ফেলাইছি, বুঝছেন তো? কারণ ওই যে প্রোটিন 8টা ডিমে কত 48 গ্রাম প্রোটিন হবে, মানে এর বেশি তো হবে না, 48। তা আমার আরো 50 গ্রাম বাকি রয়ে গেছে। বুঝতে পারছেন না? আমার আরো 50 গ্রাম বাকি রয়ে গেছে। তা এখন ধরেন আগামীকাল হয়তো রোজা রাখবো, ঠিক আছে? তা এখন আমরা কি করি? ভেরিয়েশন করি। কিন্তু আবার যারা রেগুলার জিম করে, ওরা কিন্তু এই যে 8টা 12টা ডিম, হ্যাঁ 150 গ্রাম 200 গ্রাম প্রোটিন রেগুলার খাইতেছে, করতে আছে। আবার যারা একটু বুদ্ধিমান, ওরা কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতেছে। বুঝতে পারছেন? এবং যারা উন্নত বিশ্বে যারা বডি বিল্ডার, তারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে, তারপর সে মানে প্রোটিন লোড করে, করে। এখন এই যে প্রতিদিন একই রকম হলে আবার আমি দেখছি অসুবিধা হয়। তো এটা মেনটেনিং তো এখন অনেক দেরি আছে। মেনটেনিংয়ে আপনাকে ধরেন কোনোদিন রোজা রাখলেন, কোনোদিন 3 বেলা খেলেন, কোনোদিন 2 বেলা খেলেন, কোনোদিন 1 বেলা খেলেন। যেদিন জিম করলেন সেদিন সেভাবে খেতে হবে, তা না হলে কিন্তু ইনজুরি হবে মাসেলে। আপনি যে মানে বডিকে পাম্প করেছেন, বডিকে যে ইনজুর্ড করেছেন, এটার হিলিং এর জন্য যদি মাল মেটেরিয়াল, র মেটেরিয়াল না দেন, আপনি বিল্ডিং বানাবেন, সিমেন্ট নাই। কথা বুঝতে পারছেন? না দিলে কিন্তু আপনি সাফার করবেন। তখন কবে আমার জিম করতে যে হয়েছে, হ্যাঁ আমার ডেনাসিটি চলে গেছে। কথা হলো তুমি এত ওজন নিছো কেন? ডেনাসিটি চলে গেছে, তুমি ফালো যা তা নেবা, তুমি ফালো আধা কেজি নিছো, 2 কেজি, তো হবে না। কথা বুঝতে পারছেন? তো সবসময় নিজের বডির কন্ট্রোল। ওই যে আপনি জিজ্ঞেস করলেন হার্টের রোগী তার কন্ট্রোলে ব্যায়াম করতে হবে। সে ধরেন তার হার্ট রেট খেয়াল রাখতে হবে, সে শ্বাস বড় হলেই ব্যায়াম বন্ধ করে সে আগে শ্বাস ঠিক করবে। এটা হলো প্রথম বুদ্ধি। যখন হাফ হয়ে যেত, এটা হলো প্রথম বুদ্ধি। হ্যাঁ, তারপরে কি করবে? সে ওই যে বললাম মনিটর লাগাইতে পারে। ওই যে মানে আবার যে আমার কাছে যেমন গার্মিনের আছে, চেস্ট স্ট্রাইপ, একদম রিয়েল টাইম আপনার হার্টবিট একদম ইসিজির মতো ডিরেক্ট চলে আসবে, অনেক ভালো, একদম সেকেন্ড টু সেকেন্ড, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনার বোঝা যায়। আর কবজিটটা অনেক সময় অ্যাকুরেট হয় না, তারপরেও একটা আইডিয়া পাওয়া যায়। আর আপনি কিন্তু পাস গুনতে পারবেন। তো মানে অ্যাভারেজ আর কি 135-এর নিচে তার হার্ট রেট রাখা দরকার। যদি বেড়ে যায় আবার রেস্ট নিয়ে সে কমায় নেবে। এইভাবে সে আস্তে আস্তে একটু করবে, একটু রেস্ট নেবে, একটু করবে, একটু রেস্ট নেবে। এইভাবে আস্তে আস্তে করবে, ধীরে ধীরে ক্যাপাসিটি বাড়বে। এইভাবে করতেই হবে, না করলে তো তার আবার অ্যাটাক করবে। বুঝলেন না কথা? এখন এক্সারসাইজ আপনার সবার জন্য এক না, বুঝতে পারছেন? যেমন ধরেন একটা মহিলা, সে 3 কদম সিঁড়ি দিয়ে বাইলে এরকম করে, তো তার জন্য এই 3 কদমে হাই ইন্টেন্সিটি হয়ে গেল।
আর আমার 10 তলা পর্যন্ত 3 বার ওঠানামা করলে এরকম হয় না, তাহলে আমার হাই ইন্টেন্সিটি 10 তলা 3 বার উঠতে হবে। কথা বুঝতে পারছেন? তো এখন ক্যাপাসিটি অনুযায়ী তার এক্সারসাইজটা করতে হবে। শুরুটা হবে ফ্রি হ্যান্ড, আগে তো তার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, আগে হচ্ছে তার পজিশনগুলো ঠিক করতে হবে, আগে তার ব্যালেন্স আনতে হবে বডিতে, তারপর লেফট রাইট কোঅর্ডিনেশন আনতে হবে। তো এগুলো সব আগে ফ্রি হ্যান্ড করতে হবে। এক পায়ে দাঁড়ালেন, এগুলো ফ্রি হ্যান্ড করেন। ওজন তো অনেক পরের ব্যাপার, হাঁটতে পারে না, বন্দুক গাড়ে মারতে পারে না, শীত হয়ে পড়ে, ওজন দেরি আছে, বুঝলেন নাই? ওজন নিয়ে ব্যায়াম পরে, আগে যারা ব্যায়ামই করে নাই আগে হাঁটুক, তারপর জোরে হাঁটা, আস্তে হাঁটা, আস্তে আস্তে, তারপরে সে ইয়োগা করবে, স্ট্রেচিং করবে, হ্যাঁ, তারপরে জায়গায় দাঁড়ায় ই করবে, নানান ধীরে ধীরে নিজেকে তৈরি করে ব্যায়াম কিন্তু এভাবে, হ্যাঁ। এবং আমাকে জিমে গেলে আমি ওদেরকে বলি, দেখ আরো 50 বছর যদি বেঁচে থাকে জিম করুম, তোরা এত অস্থির হইস না, হ্যাঁ, আমার মাসেল লাগবে না, আমি যে 80 যাই এটাই অনেক, হ্যাঁ। মানে এখানে পাড়াপাড়ি নাই, কম্পিটিশন নাই। আজকেও জিমে বললাম যে জিমে আসলে ইনজুরি হয় কয়েকটা কারণ, একটা হলো তারা ভালো ঘুমায় না, আবার সঠিক প্রোটিন খায় না, আবার উল্টাপাল্টা খায়, মনে করছে আমি জিম করছি যা ইচ্ছা তাই খাইতে পারি, পিজা বার্গার এই। আরেকটা হলো কি, আরেকটা হলো গিয়ে ইগো লিফটিং করে, মানে যা পারে না তাই উঠতে যায়। যেমন আজকে আমি সেশন করতে করতে আমি লাস্টেরটা হেভি ওয়েট দিয়ে মারি, এখন একজন আইসে দেখি আমি একটু মারি কিনা, তো একটা মারে আমি দেখলাম ওর ডানা ছুটে যাওয়ার, আমি বললাম ভাই এখন থাক, হ্যাঁ আজকে মাফ করে দেন, মানে ওকে, হ্যাঁ। তা আমি বললাম যে আপনি এভাবে ঠাস করে ইনজুরি হয়ে যাবে। তো ইনজুরি হলে কি হবে, জিম শেষ, তারপরে কি আবার যায় যে লাউ সেই কদু, এবার আবার আডার অবস্থা, সে আবার আগের মতো। বুঝতে পারছেন? বেশিরভাগ লোক করে না, করতে গেলে বাড়াবাড়ি করে, তারপরে ইনজুরি হয়, মুশকিল। এই জন্য সবসময় মাঝামাঝি থাকতে হবে। তাহলে ব্যায়াম করতে হলে কি করতে হবে, মানে প্রথমে ফ্রি হ্যান্ড করেন আগে, বুঝতে পারছেন, ওয়ার্ম আপ করেন ইত্যাদি ইত্যাদি, তারপর যখন দেখবেন এগুলো আপনার জন্য ডাইল ভাত, তখন আস্তে আস্তে অল্প ওজন দিয়ে শুরু করবেন। আর আমাদের জিমে আসলে তো ওরাই গাইড করবে, হ্যাঁ, ট্রেনাররা গাইড করবে। তো তাহলে দেখেন, কোর্স যদি খালি করতে হয় তাহলে ফ্যাট বার্ন করতে হবে, আর যাদের ফ্যাট বার্ন করতে হবে তাদের যদি ইনসুলিন বেশি থাকে, ফ্যাট বার্ন করা অসম্ভব। এই জন্যে তাকে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় জিনিস সাময়িক স্থগিত করতে হবে, সাময়িক। এবং রোজা, ব্যায়াম, ঘুম এগুলো করে যখন তার ফ্যাটটা বার্ন হলো, তারপর আবার তাকে দ্রুততম সময়ে আবার তাকে ভালো কার্বস খেতে হবে, হেলদি কার্বস। তো সেই কার্বসটা আবার তাকে কি করতে হবে, শক্তি হিসেবে ব্যবহার করতে হবে। তো এখন যার যত কায়িক শ্রম বেশি সে কার্বস খাবে তত বেশি। তাহলে সবচেয়ে কায়িক শ্রম বেশি কাজ, যে 12-14 ঘন্টা কাজ করে কৃষক, তাহলে তাকে খাইতে হবে ভাত। কেন? কারণ তার ডিম, মাছ, মাংস খাওয়ার সেই ইয়াও নাই, যোগ্যতা বা তার ক্যাপাসিটি বা তার সেই সামর্থ্য নেই, বুঝতে পারছেন? কিন্তু তাকে তো কাজ করতেই হবে। আর আপনারা যারা কাজ করেন না তাদের ভাত খাইতে হবে সবচেয়ে কম। তা আপনারা কি খাবেন? ওই যে প্রোটিন, ফাইবার, ফ্যাট। কেন? কারণ এটা বেশি খাওয়া যায় না, চাইলেও বেশি খাইতে পারবেন। আপনি ধরেন, আমি একদিন ট্রাই করছিলাম যে গরুর গোস্ত ইচ্ছা মতো খাবো, আজকে কে কত খাইতে পারি, তবে শর্ত হইলো ফলাটা দিয়ে খাবো না, কি দিয়ে খাবো, সবজি দিয়ে গরু খাবো। এবং গরুটা হলো ঘাস খাওয়া গরু, চর্বি সহ রান্না হয়েছে, গরুর চর্বি দিয়েই গরু রান্না হয়েছে, ধরেন সরিষার তেলে মেরিনেট করে স্লো হিটে বেশ নরম নরম করা হয়েছে। এখন আমি খেতে বসেছি, আর আমার টার্গেট হলো হুমায়ুন আহমেদের সেই খাদক, ওই যে বসে বসে টুস টুস করে খায়। আমি বললাম আজকে আমি খাবোই খাবো। বিশ্বাস করেন 2 বাটি বা রাখছিলাম, তো 1 বাটির অর্ধেকও খাইতে পারি নাই, আর খাইতে পারলামই না, মানে কি স্যাটিসফাইড। তা আপনি দেখেন, যদি সবজি দিয়ে গরু খান বেশি খাইতে পারবেন না, অল্প একটু খান। এবং ওই যে পেট যে ভরছে, ওই দিন আর কিছু খাইতেই পারি নাই, মানে আরও 8-9 ঘন্টা, তার আগে তো ঘুমাইয়ে গেছি, ক্ষুধাই লাগে না। এটা কারা বলতে পারবে? যারা জিয়াফতে যায় সমানে গরু টানে, ভাত খায় না, ওরা দেখবেন দুপুরে জিয়াফত খাইছে, রাত্রে আর খাইতে পারতেছে না। কিন্তু সে যদি এটার বদলে অন্য কিছু খায়, হ্যাঁ, ওই যে ফাস্ট ফুডের দোকানে যায়, দেখবেন 1 ঘন্টা পরে আরো খিদা লাগছে, এতগুলা খাইতে পারতেছে। এটাতে কি বুঝলেন? মানে রিয়েল ফুডে বেশি খাওয়া যায় না। এবার বুঝতে পারছেন? আমি যদি আজকে জিম না করতাম, 8টা ডিম খাইতে আমার 8 জন জাহাঙ্গীর শহীদ হয়ে যাইতো। 8টা ডিম সহজে ঢোকানো এত সোজা না, বুঝতে পারছেন? আপনি দেখবেন যেদিন জিম করবেন না, অনেক মহিলারা এসে বলে আমি তো ডিম খাইতে পারি না একটা। আমি কই তুমি কি এটা করো? কেন না, তাহলে কেমনে খাবা? মানে বডিতে, শোনেন, অলস বডিতে চিনি ঢুকানো যায় ইচ্ছা মতো, যে কোনো কাজকাম করে না, ভাত এতগুলা খাইতে পারবে, ডাল খাইতে পারবে, আলু ভর্তা খাইতে পারবে, আইসক্রিম খাইতে পারবে, কোক, ফান্টা, 7 আপ এগুলো ধুমায় খাইতে পারবে,
ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু তাকে যদি সবজি ডিম, সবজি মাছ, সবজি মাংস, ঘি টি এগুলো দেন, বমি আসবে, বমি। কারণ ওগুলো ঢুকাইতে হলে এটা ছাড়া ঢুকবে না, সবজি খাইতে হলে এটা লাগবে, ডিম মাছ মাংস খাইতে হলে এরকম এরকম লাগবে, বুঝতে পারছেন? নাহলে ঢুকবে না। কারণ রিয়েল ফুড বডি জানে কতটুকু খাইতে হবে এবং এটার ভিতরে কি পুষ্টি আছে ও চোখে স্ক্যান করার সাথে সাথে বুঝে ফেলে। যেমন আপনি তেঁতুল দেখলে জিহ্বা লাল চলে আসে, চোখে দেখার সাথে সাথে ব্রেন স্ক্যান করে এটা তেঁতুল, এটা টক, হ্যাঁ, তো দেখে লালা চলে আসে, মানে ও খাবার স্ক্যান করে সাথে সাথে তার হজমের প্রক্রিয়া স্টার্ট করে দেয়। নিপা এখানে অনেকবারই এসেছে, ও এত সিরিয়াস অসুস্থ ছিল যে বিছানায় পড়ে গেছিল। স্ত্রী হিসেবে বা মা হিসেবে সে তার দায়িত্ব কখনোই পালন করতে পারে নাই ওই অবস্থাতে। তো এখন তারপরে সে তো সুস্থ হয়েছে, শুধু তাই না, সুস্থ হয়েছে সে নিজের চেষ্টায়। আমার সাথে দেখা হওয়ার আগেই সে সুস্থ হইয়া তারপর সে আমার সাথে দেখা করছে। তো আপনারা যারা এখানে আসেননি আজকে, তারাও চাইলে বাসায় বসে বসে আমার লেকচার শুনে শুনে নিজেকে পরিবর্তন করে করে আস্তে আস্তে একটা একটা করে পরিবর্তন করে চাইলে যে কেউ সুস্থ হইতে পারে, সে যেখানেই আসে, ইংল্যান্ড, আমেরিকায়। যেমন ও ইউএসএ থেকে আসছে, ও ভালো হইয়া তারপর আসছে। ও আমার সাথে দেখা হয়েছে, ও তো ভালো টালো হইয়া টইয়া অনেক পরে আমার সাথে তার সরাসরি দেখা হয়েছে, হ্যাঁ, ইউএসএ থেকে আসছে। তো এরকম অনেকে যারা মেনেছে, যারা শুনেছে, তারা ভালো হয়ে আসতে পারে এখানে। ভালো হওয়ার জন্য এখানে আসা লাগে না, মানা লাগে, জানা লাগে এবং মানা লাগে। তো জানার জন্য ভিডিওগুলো রেগুলার দেখা এবং মানার জন্য নিজের মন মানসিকতা। এখন কি করতেছে, এই যে নিজে ভালো হইয়া এটা প্রচার করতেছে এবং মেয়েরা তাদেরকে সে জিমের ট্রেনিং, মানে অর্থাৎ ব্যায়ামের যে ট্রেনিং, যার যেটা দরকার সে তার সঙ্গে গাইড করে করে তাদেরকে দিয়ে ব্যায়াম করানো, হ্যাঁ, এবং আমাদের নিয়ম মানানো ব্যাপারে সে গাইড করতেছে। এতে করে সে ভালোও আছে, তার ইকিগাইও হচ্ছে, আবার তার ওই যে ইকিগাইয়ের ভিতর কিন্তু ইনকামও থাকে। মনে রাখবেন, ইকিগাইয়ের ভিতরে ইনকাম আছে, বুঝলেন নাই? আপনার শখ কিন্তু ইনকাম নেই। ধরেন আপনি নোবেল লিখে খুব মজার শখ, কিন্তু ওখান থেকে টাকা মাল পানি পান না, মানে হুমায়ুন আহমেদ হইতে পারেন না, তাইলে হবে না, বুঝতে পারছেন? হুমায়ুন আহমেদ হইতে হবে আর কি, মানে গল্প লিখে টাকা কামাইতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, অনলাইন থেকে যারা দেখছেন প্লিজ একটা করে শেয়ার করে দিবেন। আমাদের জেকে ফিটনেস যে পেজটা আছে, জেকে এরিনা যে পেজটা আছে এবং জেকে লাইফস্টাইল নামে যে পেজটা আছে, আমরা ইনশাল্লাহ দোয়া করব যে আমাদের যে পুরাতন পেজটা স্যারের নামে সেটা ফিরে আসবে। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে আমি আমার সম্পর্কে বলবো না, আমি আজকে স্যার এতক্ষণ যে কথাগুলো বলেছেন তার একটু সার সংক্ষেপে যদি আমি বলতে চাই, আমরা নারীরা খুব গুরুত্বপূর্ণ অবদান রাখি আমরা আমাদের যার যার সংসারে। এটা কি আমরা মানি? একদম। এখন সাংসারিক ঝামেলা বা ভালো থাকা এগুলো সব কিছু ডিপেন্ড করে একটা নারীর উপরে। এখন আমি বলবো সবার কথা ভাবার আগে আমি যদি আমার কথাটা ভাবি, তাহলে আমি যদি আমাকে পরিবর্তন করি, এরপরে আসবে হাজবেন্ড, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, পারিপার্শ্বিকতা এবং আশেপাশে পাড়া প্রতিবেশী। এখন একটা সংসার যদি সুখের নীড় গড়তে হয়, সেটা আমি বলবো সেটা প্রধান দায়িত্বটা আসবে একজন নারীর উপরে। কিভাবে? অবশ্যই সেটা অবদান রাখবে একটা লাইফস্টাইল। কারণ আমি বলবো আজকে যদি ছোট ছোট সংসারগুলোতে যত খারাপ প্রভাব পড়ছে, সংসারের অশান্তি কথা বলেন, সেটা কিন্তু একটা প্রভাব আমাদের সমাজের উপরে পড়ছে। সেটা আপনারা ভাবছেন কি? আমাদের যে সমাজে যে আজকে নেগেটিভিটি এত এত ছড়াচ্ছে, এটার একটা প্রভাব কিন্তু সংসার থেকেই কিন্তু বাইরে যাচ্ছে। আমরা যদি নারীরা আমাদের সংসারে যদি পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করি আমাদের লাইফস্টাইলের মাধ্যমে, যেমন আমরা যদি আমাদের সংসারে যদি আজকে থেকে বলি যে আমার ঘরে আজকে থেকে আর সয়াবিন তেল খাওয়া হবে না, আজকে থেকে আমার সংসারে আর চিনি খাওয়া হবে না, একটা ওয়াইফ কিন্তু পারি আমার আজকের ঘর থেকে এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে। তো তখনই ধীরে ধীরে এটা পুরুষরা কখনোই পারবে না। এবং আমি আমারই এক পরিচিত একজন ভাই, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, উনি যখন সিঙ্গেল ছিলেন আমি তখন ওনাকে আমাদের লাইফস্টাইলের কথা বলেছি এবং উনি কিন্তু সরিষার তেল খেতেন। যে মাত্র উনি বিয়ে করে এলেন
সয়াবিন বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করে আসার পরে উনি আমার বাসায় একদিন আসার পরে বলতেছে যে ভাবি আমি তো এখন আর সরিষার তেল খেতে পারছি না। আমি বলছি কেন? বলে কি আপনার ভাবি পারছে না। আমি বলছি এটা কোনো কথা হলো? যে জায়গায় একটা মানুষ সুস্থ হয়ে গেল সরিষার তেল খেয়ে ভালো অভ্যেসগুলো করে, এখন বিয়ে করে তার ওয়াইফ নাকি আর সরিষার তেল খেতে পারছে না। এখন আমার মূল কথাটা হচ্ছে আমরা যদি ঘর থেকে আমাদের এই ভালো অভ্যাসগুলো তৈরি করি তখন ডেফিনেটলি আমাদের হাজবেন্ড কিন্তু শুনতে বাধ্য। কিভাবে? ভালোবাসার মাধ্যমে। আমরা সেখানে চাপ প্রয়োগ করব না। আমি একদমই ভয়ও পায় সবাই। না, একটাই কথা, ভালোবাসার মাধ্যমে অনেক কিছু সম্ভব। আজকে যদি আপনি বলেন অনেক বুঝিয়ে, বা স্যারের একটা ভিডিও আছে সয়াবিন তেল কেন খাবো না, অনেক আগের ভিডিও ইউটিউবে আছে, আপনারা সার্চ দিলেই পাবেন। ওইটাই যদি ভালোবাসার মাধ্যমে হাজবেন্ডকে নিয়ে বলেন যে 1 ঘন্টা আমার সাথে একটু বসো, এই ভিডিওটা দেখো, আমি বিশ্বাস করি ওনারও মাইন্ড চেঞ্জ হবে, আপনি পারবেন। তো এইটার জন্য কিন্তু একটা নারীর অবদান সবচেয়ে বেশি। আজকে আমি এখানে যে দাঁড়িয়েছি, আমি একটু ছোট করে যদি বলি, আমি কিন্তু মৃত্যু শয্যায় থেকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমাকে যদি তখন ওই ফেসবুকের মাধ্যমে আমি যদি স্যারকে না পেতাম, আমি হয়তো কবে ইন্ডানিল্লা এর চেয়ে মনে আর বেশি কিছু বলতে পারবো না। বাট আমি তখন স্যারকে পাওয়ার পরে, মানার মাধ্যমে আমি কিন্তু আমাকে একটা সুস্থ পর্যায়ে আনার পরে 3 মাস পরে আমি স্যারকে দেখিয়েছি, লেগেছিলাম। আমি আমার আগে কোনো এইম ছিল না যে আমি বড় হয়ে ফিটনেস ট্রেনার হব, আমি বড় হয়ে স্বাস্থ্য নিয়ে কাজ করব, এই ধরনের কোনো আমার এইম কখনোই ছিল না। হ্যাঁ, তো আমাকে পরিবর্তন করেছে আমার এই লাইফস্টাইল। তো আমি মনে করি সংসারের প্রত্যেকটা নারীকে নিজের ঘর থেকে আপনাদের পরিবর্তন করার জন্য আপনাদের লাইফস্টাইলটা পরিবর্তন করা জরুরি। আগে নিজের ঘর থেকে, এরপরেই সম্ভব বাইরের বাহ্যিক কিছু পরিবর্তন করা। আমার কাছে আপনাদেরকে পাহাড় পর্বত কোনো কিছু পরিবর্তন করার কথা বলা হচ্ছে না, নিজের ঘরকে আগে পরিবর্তন করুন। যেমন গতকালকে স্যার জুম মিটিংয়ে অনেক নারীরা এসছে, নতুন যারা স্টুডেন্ট ওনাদেরকে যে এখানে ডক্টর এবং নিউট্রিশনিস্ট এখানে এসতে বলেছি। এখানে ম্যাক্সিমাম আপুরাদের একটাই কথা ছিল, হাজব্যান্ড ইগনোর করে, বিকজ অফ ওদের অনেক মোটা, ওরা ইনঅ্যাক্টিভ, অনেক মনোযোগী হতে পারছে না। আমি তখন বলেছি এই সব কথা না ভেবে নিজেকে কতটুকু পরিবর্তন করবেন বা করেছেন সেটা কি ভেবেছেন? বলে কি না, নিরাশ হয়েছি, পারছি না। আমি মূল ফোকাস পজিটিভ থিঙ্কিং নিয়ে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। দেন হাজবেন্ড কেন, আপনার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন সবাই আপনাকে ভালোবাসবে, হাজবেন্ড ভালোবাসতে বাধ্য, এলাকার লোকজন। তো এই জন্য আমি বলবো নারীদের বড় ভূমিকা একটা সংসারে, সাংসারিক জীবনে নিজেদের সুখ শান্তি বজায় রাখার জন্য। যদি লাইফস্টাইল চেঞ্জ করেন, ইনশাল্লাহ আপনার সাথে সাথে আপনার সংসার, আপনার স্বামী সব আপনার হাতের মুঠে থাকবে, শুধু দরকার একটু সৎ ইচ্ছা, পজিটিভ ওয়েতে আর কি। হাতের মুঠে আবার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য। নিপার জন্য পুরস্কার, এই যে হলুদ অর্গানিক। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো এখন আসলে ও বোঝাতে চাচ্ছে যে ধরেন কন্ট্রোল মানে হলো যে যত বেশি ডিসিপ্লিন সেই অন্যকে কন্ট্রোল করতে পারে, আর যার জীবনে ডিসিপ্লিন নাই সে কন্ট্রোল হতে পারে। তো আপনাদের যাদের জীবনে ডিসিপ্লিন নাই তারা কন্ট্রোলড বাই এনভায়রনমেন্ট, বাই সারাউন্ডিংস, এবং এর ফলে আপনার নিজের চয়েস নিজের কাছে না। এই জন্য আপনারা আজকে রুগী, এই জন্য ওষুধ খাচ্ছেন, এবং ডাক্তাররা আপনাকে বাকিটা নিয়ন্ত্রণ করছে, তাদের কথায় উঠছেন বসছেন, তো ওষুধ বাড়ছে, এভাবে আস্তে আস্তে অপারেশনে যাচ্ছেন, এবং আপনার যে মূল্যবান যে যৌবন সেটা তো শেষ, আর যে সুস্থতা সেটাও শেষ, তারুণ্যও শেষ, সবই শেষ। এই জন্যে আপনারা ওই কন্ট্রোল মানে যার ডিসিপ্লিন আছে তার কাছে সবাই মাথা নত করবে, অবশ্যই সেটা সত্য ডিসিপ্লিন হতে হবে, ডিসিপ্লিনটা সঠিক হতে হবে, আবার ভুল ডিসিপ্লিন হলে হবে না, ঠিক আছে? তো এখন আপনি যখন প্রথম আর্লি ঘুমাবেন তো সবাই অনেক কথা বলবে, কিন্তু আলটিমেটলি যখন আপনার যে পরিবর্তন দেখবে, যে তার যে ডিজিজ থেকে ভালো হয়েছে, তার চেহারায় পরিবর্তন এসেছে, তার শক্তিতে পরিবর্তন এসেছে, হ্যাঁ, তো সব কিছু দেখার পরে সে ভাববে না তাহলে তো আমারও এটা দরকার। এবং একজন মা, ওই যে বলে না একটা শিক্ষিত মা দাও আমরা একটা শিক্ষিত জাতি দেব, তো একটা সুস্থ মা হচ্ছে একটা সুস্থ জাতির কারিগর। তার মানে একটা মা সে যেভাবে পাক করবে পুরুষরা বাধ্য সেটা খেতে হবে, সন্তানরা সেভাবে চলতে হবে। তাহলে এই মায়ের এই ফলে কি হবে, ওই স্বামীও ভালো থাকবে, সন্তানও ভালো থাকবে, এবং যাদের ডিসিপ্লিন ভালো, বিলিভ মি
তাদেরকে শয়তানও নাড়াচাড়া দিতে পারে না। শয়তান সবসময় আপনাকে আগে ডিসিপ্লিন থেকে বের করে নাড়বে চাড়বে। এই জন্য শয়তানের প্রধান অস্ত্র হচ্ছে আপনাকে ডিসিপ্লিন থেকে বের করে নিতে হবে। আর যারা আল্লাহর দেওয়া ডিসিপ্লিন মানবে 100-এ 100, যেমন ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়তেই থাকবেন, শয়তান যতই ওয়াসওয়াসা দেয় আপনি সেখান থেকে সরতেছেন না। আপনি এক ভাগ খাচ্ছেন তো ওভাবেই খাচ্ছেন, প্রকৃত খাবার খাচ্ছেন, আপনি আর্লি ঘুমাচ্ছেন, আপনি ভোরে উঠছেন, আপনি রোদে যাচ্ছেন, এখন ইবলিসের কোনো সুযোগ নাই আপনাকে বিপদগামী করার, তার কোনো চান্স নাই। আপনি ওভাবে রেগেও যাচ্ছেন না যে আপনার ভিতরে ঠাস করে ঢুকে পড়বে, আপনার ভিতরে ঘৃণাও পোষণ করে রাখছেন না। আমার কথা বুঝতে, আপনি পজিটিভ চিন্তা, আল্লাহর জিকির, মানে পজিটিভ ভাবনা, আরও ব্যাপক কল্যাণ ভাবনা, নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য কল্যাণ ভাবনা আপনার ভেতরে সবসময়, মানে ভাবনাটা কল্যাণ, সবার কল্যাণ, তখনই ইবলিস ঢুকতে পারে না। যখনই কোনো নেগেটিভ ভাবনা আসবে ইবলিস তখনই চান্স নেবে। যখনই আপনি রাত জাগবেন তখনই চান্স নেবে, যখন ভুল খাবারটা খাবেন তখন চান্স নেবে, যখন চূড়ান্ত রেগে যাবেন বা চূড়ান্ত ঘৃণা করবেন তখন সে চান্স পাবে, তখন সে আপনাকে দিয়ে অনেক কিছু করাবে। তো এই জন্যে মনে রাখবেন আল্লাহ ডিসিপ্লিন সবচেয়ে বেশি পছন্দ করেন এই কারণে যে একমাত্র ডিসিপ্লিনে আপনাকে ডিজিজ থেকে এবং শয়তান থেকে বাঁচাতে পারে। তো আপনাকে ধরেন একটা ছেলে ড্রাগ অ্যাডিকশন হলে তার ডিসিপ্লিন থাকবে না, কিরকম, সে অনেক রাত জাগবে, অনেক সময় সারা রাত জাগবে, সারাদিন ঘুমাবে, তো তার ডিসিপ্লিনটা এরকম থাকবে না, সে ফুটবল খেলতে যাবে না, সে ক্রিকেট খেলতে যাবে না। আর একটা ছেলে যে আর্লি ঘুমায়, ভোরে ওঠে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, নিয়মিত স্কুলে যায় বা কলেজে যায়, পড়াশোনা করে, সে ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে না। কখন হবে? যখন সে নষ্ট ছেলেদের সঙ্গে মিশবে। কাদের সঙ্গে মিশবে? ওই যারা রাত জাগে, যারা সন্ধ্যার পরে বাইরে আড্ডা দেয়, বুঝতে পারছেন, যারা স্কুল কামাই করে, যারা খেলাধুলা করে না, কারণ ড্রাগ অ্যাডিক্টেড ছেলে ফুটবল খেলতে যাবে না। এবার বোঝেন, তার মানে প্রতিটা মানুষ তার ডিসিপ্লিন যদি ঠিক থাকে তাহলে শয়তানও নাড়তে চাড়তে পারবে না, রোগ হওয়া তো কোনো কারণই নেই। তাহলে আমরা এখন থেকে কি এক ভাগ খাবো ইনশাল্লাহ, ঠিক আছে, এবং পুষ্টিকর খাবার। এখন আপনার জন্য কোন খাবারটা পুষ্টিকর হবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে, যেমন ধরেন আপনার হোমায়ার দেখে, হোমায়ার কত থাকতে হবে? 1। তো যাদের বেশি তাদের সাময়িকভাবে ভাত রুটি ফল দুধ বন্ধ, আর যাদের সিআরপি বেশি প্রসেস ফুড তো বন্ধ হবে, সাথে রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, আরো অনেক কিছু করতে হবে, প্রদাহ। তাহলে হোমায়ার থাকতে হবে বলেন কত? 1, TGHDL 2, সিআরপি 3, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। তো ভিটামিন ডির জন্য রোদ্রে যেতে হবে, সুগার কমাতে হলে সুগারি খাবার কমায় খেতে হবে, কোষ খালি করতে হবে, কোষ খালি করতে হলে ইনসুলিন কমাতে হবে, ইনসুলিন কমাতে হলে ভাত রুটি ফল দুধ সাময়িক স্থগিত রেখে, ব্যায়াম করে, রোজা রেখে, ভালো ঘুমিয়ে, মানসিক প্রশান্তির চর্চা করে, যে যা যা বললাম এতক্ষণ, সবসময় হাসি খুশির চর্চা, পজিটিভিটির চর্চা করতে হবে, নেগেটিভ চর্চা করা যাবে না। নেগেটিভিটি আপনাকে ঘিরে রাখবে, এর ভিতরে আপনি হাসতে পারলে আপনার ক্রেডিট। আর সব এনভায়রনমেন্ট যদি আপনার পক্ষে থাকে তো একটা যে কেউ হাসবে, ওটা আপনার কোনো ক্রেডিট না। মানে আপনি যদি মনে করেন যে সকল বৈরী পরিবেশের ভিতর থেকে আপনি ডিসিপ্লিন মানতে পারবেন, দিস ইজ ইউর ক্রেডিট। আর যদি ওই যে নিপার মতো বউ থাকে, হ্যাঁ রেডি করে দিব, সামনে এনে দিব, হ্যাঁ যদি বাড়িতে যায় আপনি খাইতে পারবেন না, হ্যাঁ যদি উল্টাপাল্টা খাওয়ায় আপনি খাইবেন, তার মানে আপনি কোনোদিন ভালো হইতে পারবেন না। আমার কি বুঝেন নেই? মানে যে কোনো একটা মানুষ সে যদি চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা কিছু করে সেটা তার ক্রেডিট। আর সুযোগের অভাবে সবাই সৎ, ওটা দিয়ে কোনো ক্রেডিট না, বুঝতে পারছেন? সব পক্ষে থাকলে আপনি নিয়ম মানবেন, এটা নিয়ম মানার ক্রেডিট না। সব বিপক্ষে থাকলে যখন আপনি নিয়ম মানবেন সেটা হচ্ছে আপনার ক্রেডিট। আর সব পক্ষে থাকলে পৃথিবীর সবাই নিয়ম মানতে পারে, ওটা কোনো আপনার ক্রেডিট না। এই যে এখন যেহেতু দেখেন পুরো এনভায়রনমেন্ট আপনাকে কন্ট্রোল করতেছে, এই কারণে আমরা সবাই রুগী, সবাই ওষুধ খায়, সবাই দুর্বল, সবাই এখন নেতাই না পোতাই না হয়ে গেছে, বুঝতে পারছেন? এবং কারো জীবনে ডিসিপ্লিন নাই বলে অনেকের কাছে আমার কথাটা অবাস্তব মনে হইতেছে। আর যদি সবাই ডিসিপ্লিন মানতো তাহলে এই কথা বলার প্রয়োজনই ছিল না, এই হচ্ছে আসল কথা। আর সবাই তাহলে সুস্থই থাকতো, আর সমাজটা হয়তো শান্তি, জান্নাত পৃথিবীতে হয়ে যাইতো। কেন? সবাই কল্যাণকামী, চোর বাটপারের প্রশ্নই আসে না, সবাই একজন আর একজনকে হেল্প করার চেষ্টা করে, সবাই পৃথিবী থেকে কি কি মানে পৃথিবীকে দিতে বললো সেটা ভাবে, পৃথিবী থেকে কি পেলো সেটা ভাবে না। তো তাহলে তার মানে কি? তার মানে সবাই কল্যাণকামী। এবার বুঝতে পারছেন? তো এটা শুধু সুস্থতা না রে ভাই, এটা সার্বিক কল্যাণ চিন্তা।
তো এই জন্যে ওই যে আমার সবচেয়ে কষ্ট লাগে যে এই লাইফস্টাইল মেনে সে কল্যাণ বুঝলো না, এটাকে লুকায় রাখতে হবে এবং মানুষের সামনে বলবে না, এবং এটা সে ভালো হওয়ার পরে এই দাওয়াত মানুষকে দিবে না। আসলে সে লাইফস্টাইল বুঝে নেই। কারণ প্রথমে হচ্ছে কল্যাণ এবং কল্যাণ ছড়ানো এবং সত্যের কাছে সমর্পণ করা। সত্যের কাছে আপনি একদম নিজেকে সমর্পণ করে দিতে হবে, আত্মসমর্পণ করে দিতে হবে। বুঝতে পারছেন? জানলাম, মেনে নিলাম, মানা শুরু করলাম, ভালো হয়ে গেলাম। এবং মনে রাখবেন, আমরা সবাই চলে যাব কবরে, আমরা সবাই আবার আল্লাহর সামনে দাঁড়াবো। তো অবশ্যই আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে জবাবদিহিতা আছে, ঠিক আছে? এবং আপনার শরীরের যে যত্ন নিয়েছেন কি নেননি এ ব্যাপারেও আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে রুগী হয়ে তো একটা কষ্ট পেলেন, আবার এর জন্য আর একটা শাস্তি, জবাবদিহিতার মুখোমুখি কিন্তু হতে হবে। নিজের যত্ন নেওয়াটা আপনার দায়িত্ব, এটা ভুলে যাবেন না। আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে কবুল করে, আমরা যেন সুস্থ থাকতে পারি এবং সবাই যেন বুঝি, আল্লাহ যেন সবার দিলকে সাফ করে দেন। কারণ দেখেন, আমি একটা জিনিস শিওর, আগে আমি এটা নিয়ে অনেক চিন্তিত হইতাম যে কেন মানুষ মানে না, টানে না। এখন চিন্তিত হই না। কেন জানেন? কারণ আমি বুঝে গেছি এতদিন কাজ করে যে যার হেদায়েত নাই ও জীবনে হেদায়েত পাবে না। আমার সাথে এসে বসে থাকলেও হেদায়েত পাবে না, কারণ ওর হেদায়েত আল্লাহর তরফ থেকে আসেনি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চেষ্টা করেছেন, তার হেদায়েত নসিব হয়নি। তো এই জন্যে আমি মনে করি যার যদি হেদায়েত থাকে সে হবে, আর নাইলে হবে না। আমি হাবিলদার না, আমি বলার মালিক, বলে গেলাম। আল্লাহ সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।